আচ্ছা, গ্রুপ বি, দশমী গ্রুপ বি কারা আছিস? ম্যাম আমরা আছি গ্রুপ বি। প্রিয়াঙ্কা কুমারীরা। গ্রুপ বি, তোরা পোলাও গ্রিল ফিশ এসব করেছিস তো? মেন কোর্সে করেছিস না? হ্যাঁ তো স্ন্যাক্সে পোলাও চলবে? ম্যাম একটু হেভি রাখার জন্য করেছি। একটু হেভিতে স্ন্যাক্সে দশমীতে পোলাও চলে বাবা? বলেছিলেন মেইন কোর্স বলে যেটা আইটেম করেছিস যেখানে, পোলাও ছাড়াও তো চিকেন মটন আরো কিছু লিখেছিলি, তাই না? ওটা ইভিনিং স্ন্যাক্সে দশমীতে চলে? হেভি রাখার জন্য একটু লিখে হেভি রাখার জন্য তো এটা কোনো কথা না। হেভি অনেক ভাবেই করা যেতে পারে, বাকিরাও তো করেছে, এটা কথা না। তোদের এমনি লেখাটা ভালো হয়েছে, রেসিপি গুলো দিয়ে লিখেছিস, সবগুলো ঠিক আছে, কিন্তু মেনু প্ল্যানিংটা ভালো হয়নি। ঠিক আছে, কিছু করার নেই, মেনু প্ল্যানিংটা ঠিক হয়নি। গ্রুপ সি খুব সুন্দর। গ্রুপ সিতে কারা আছিস? यस मैम। मैम আমরা আছি। তোরা আছিস? আমরা আছি ম্যাম। গ্রুপ সি খুব সুন্দর ছবি দিয়ে মিষ্টির আইটেম দিয়ে খুবই ভালো করেছিস। যেটা করিস নি সেটা রেসিপি লিখিস নি কেন? রেসিপি লিখিস নি কেন? মেনু তো মেনু কার্ডে তো রেসিপি নাম, মানে খাবারের নাম, রেসিপি মানে রেসিপি। রেসিপি লেখা মেনু লেখা একই হলো বুঝি? ও আচ্ছা, সরি ম্যাম, এটা আমরা বুঝতে পারিনি অ্যাকচুয়ালি। সরি ম্যাম, এখন কি করবি? সরি বলে তো হয়ে গেল, আমার কিন্তু কিছু করার নেই, ইনকমপ্লিট তাহলে। কিন্তু তোদের কাজটা ভালো হয়েছিল কিন্তু রেসিপি নেই। তোদের ফুড আইটেম এবং মেনু ভীষণ ভালো হয়েছে কিন্তু রেসিপি নেই। আমি দেখছি যদি রেসিপি অ্যাড অন করা যায়, আমি জানি না, বলে দেখবো এক্সটার্নালকে, কারণ এই সবগুলো চলে গেছে এক্সটার্নাল কাছে। যদিও উনি অ্যাকসেপ্ট করতে পারেন তাহলে আমি বলে দেখবো তোরা আরেকবার খুব তাড়াতাড়ি আজকের মধ্যে লিখে যদি পাঠাতে পারিস। ওকে ম্যাম। ঠিক আছে, সবাই খুব তাড়াতাড়ি করে আমি দেখবো, তাও বলে জানিয়ে দেবো গ্রুপে। গ্রুপে সেম প্রবলেম, রেসিপি লিখিস না। একমাত্র গ্রুপ বি লিখেছে, গ্রুপ বি রেসিপি লিখেছে সে তো ভিডিও দিয়ে আপলোড করবি, ওখানে রেসিপি লেখা কোথায় হবে রে ভিডিওর মধ্যে? আসলে ওটা আমরা বুঝতে পারিনি, একটা ভালো, খুব ভালো করেছো। পরীক্ষার সময় বলো এক্সটার্নালকে বুঝতে পারিনি তাই ভুল লিখেছি। আমরা কি চেঞ্জ করতে পারবো? সেটা আমি দেখছি, এখনো বলতে পারছি না করতে পারবি কিনা, দেখছি। ভুলগুলো বলে দিলাম, বাকি ঠিকই আছে মোটামুটি। ততটা আমি ওভারঅল দেখেছি, অত ডিটেলস তো এক্সটার্নাল দেখবেন। বাকি ভুলগুলো উনি বলবেন। আমি ওভারঅল যেটা দেখেছি যে এগুলো মিস আউট হয়েছে। ঠিক আছে, ঠিক আছে, আমরা ক্লাস শুরু করি। দশমীতে কোথায় এসব খাস? হ্যাঁ, পোলাও, মাটন, চিকেন, হ্যাঁ এইসব মেনু। তোরা দশমীতে সন্দেশ, মিষ্টি, ঘুগনি, লুচি এগুলো খাস না? হ্যাঁ, গ্রুপ বি ওইসব খাস? কোথায় তোকে ইভিনিং ক্লাসে মাটন করে পোলাও কোথায় দেয় রে? তোরা লেক টাউন ছিলি না? দমদম লেক টাউন। গ্রুপ বি? হ্যাঁ ম্যাম, দমদম। গ্রুপ বি দমদম লেক টাউন তো? লেক টাউন না, শুধু মানে দমদমে ছিল। দমদমে দেয় এটা গ্রুপ ডিসকাশনে ছিল, কেউ হেভি দিতে চাইছিল বলে সবাই এবার দিয়েছে এরকম করে। ভালো, হেভি তো সিও করেছে, সি গ্রুপের মেনু প্ল্যানও প্রচুর করেছে ওরা, কিন্তু ঠিক আছে। অনেক মিষ্টি আইটেম করেছে, ঘুগনি করেছে, লুচি করেছে,
পকোড়া করেছে, তো এইগুলো হবে। ইভিনিং স্ন্যাক্স তো এরকম হবে, লাঞ্চ বা ডিনার হলে এরকম হবে। আর তোরা লিখেছিস মেইন কোর্স অন প্লেট, মানে যেগুলো অন প্লেট সেগুলো মেইন কোর্সের মধ্যে পড়বে না তো? এই কোয়েশ্চেন আনসার গুলোর জন্য রেডি থাক, বলে দিলাম এইগুলোই কিন্তু কোয়েশ্চেন হবে। তোরা লিখেছিস প্রথমে স্টার্টার, তারপরে মেইন কোর্স, তারপরে অন প্লেট, তারপরে ডেজার্ট, ঠিক আছে লিখেছিস তো? স্টার্টার্সে ম্যাম অ্যাট স্টল আর অন প্লেট আছে যেটা, আর তারপর মেন কোর্স আর ডেজার্ট। আর এতগুলো ইভিনিং স্ন্যাক্সে হয়? মাথাগুলো সব ভেঙে দেবো। এটা সবাই মিলেই মানে গ্রুপ ডিসকাশন। সবাই মিলে গ্রুপ ডিসকাশনে ভুলটা করেছে, ভালো করেছে। ঠিক আছে, আমরা শুরু করি। এই যে তোরা যেগুলো করেছিস, এই প্রত্যেকটা কাজ মানে প্রত্যেক এই যে এন্টারপ্রেনারশিপ ব্যাপারটা পুরোটা শুরু আমরা কিভাবে করবো? এই তোরা বললি না গ্রুপ ডিসকাশন, গ্রুপ ডিসকাশন মানেটাকে সবার ফার্স্ট অফ অল আমরা করবো যে প্ল্যানিং, তাই তো? আমরা কোনো কাজ শুরু করার আগে সবার ফার্স্ট অফ অল যেটা করবো দ্যাটস আ প্ল্যানিং। যে তোমাদের প্ল্যানিং, যেটা তোমাদের জঘন্য প্ল্যানিং হয়েছিল, ঠিক আছে? আমাদের প্রথম কাজটা হবে হচ্ছে প্ল্যানিং। প্ল্যানিং আমরা কি করব? প্ল্যানিং এ প্রথম যেটা ডিসাইড করব সেটা হচ্ছে অবজেক্টিভ ফিক্স করব। কোনো কিছু প্ল্যানিং করবো মানে প্রথমে হচ্ছে অবজেক্টিভ ফিক্স করব, যে আমরা কি করতে চাইছি। সেই অবজেক্টিভটাকে ফিক্স করে কিছু পলিসি ফর্মুলেট করব, ঠিক আছে? পলিসি ফর্মুলেট করে পুরো প্ল্যান অ্যাকশনটাকে করব, এটা হচ্ছে প্ল্যানিং। কোনো কিছু কাজ করার আগে সবার আগে আমাদের যেটা করতে হয় সেটা হচ্ছে দ্যাটস আ প্ল্যানিং। আমরা এন্টারপ্রেনারশিপ তো একটা কাজ, একটা গ্রুপ ওয়ার্ক, একটা প্ল্যান অফ ওয়ার্ক, তো তাই এই পুরোটা শুরু করার আগে ফার্স্ট কাজ হবে আমাদের প্ল্যানিং, ঠিক আছে? সেকেন্ডলি হবে হচ্ছে আমাদের অর্গানাইজিং। এই যে প্ল্যানিংটা, এই প্ল্যানিংটা করার জন্য, এই প্ল্যানিংটাকে ফাংশনে মোটিভ করার জন্য তো একটা অর্গানাইজেশন দরকার। এই প্ল্যানিংটা যে ফাংশন করবে তার জন্য তো একটা অর্গানাইজেশন কথা। প্ল্যানিংটা তো শুধু শুধু নিজে নিজে কাজ করতে পারবে না, তাই তো? এই প্ল্যানিংটা করার জন্য একটা অর্গানাইজেশন দরকার, তাই আমাদের অর্গানাইজিং করতে হবে, ঠিক আছে? এই অর্গানাইজিং হচ্ছে কিছু অথরিটি মেম্বার টিম নিয়ে এই অর্গানাইজিং কমিটি করতে হবে, যেখানে বসে তোদের ওয়ার্ক ডিভিশন হবে, আমাদের গোল ফিক্স হবে, সেটা হচ্ছে অর্গানাইজিং। এই যে অথরিটি তৈরি করব, টিম মেম্বার তৈরি করব, একটা ওয়ার্ক ডিভিশন করব, কাদেরকে নিয়ে করব? স্টাফ। তাহলে আমার এরপরে দরকার হচ্ছে স্টাফ, মানে স্টাফিং। সেই স্টাফিং হচ্ছে আমরা সেখানে কিছু এমপ্লয়ি মানে নেব এবং তাদেরকে ট্রেনিং দেবো এবং তাদের ডেজিগনেশন অনুযায়ী পোস্ট করব, পোস্ট সাব পোস্ট এগুলো করব, ঠিক আছে? এই স্টাফিং এর পরে কি করব? এই স্টাফদেরকে যে বলবো কিছু করবো, যে তোমরা এটা করবে, তোমরা এটা করবে, তো তোমরা এটা করবে, তার মানে এটা হচ্ছে ডিরেক্টিং। আমরা ডিরেকশন দেবো স্টাফগুলোকে। এই যে সমস্ত ব্যাপারটা হবে, তাহলে এই ব্যাপারটা তো একটা মানে কন্ট্রোল, একটা আমি তো ওটা জানতে পারবো, তুই আমারটা জানতে পারবি, তারপরে তো গ্রুপ ওয়ার্ক হয়েছে, তবে তো তোদের মধ্যে ও আমাকে বলবে, ও আমাকে বলবে, তাহলে কোঅর্ডিনেটিং। তাহলে এই যে সবাই কাজটা করছি, তাহলে আমাদের কোঅর্ডিনেশন। যদি কোঅর্ডিনেশন কোথাও ব্রেক করে যায় তাহলে কিন্তু কাজটা একসাথে হবে না। যেহেতু আমাদের এন্টারপ্রেনারশিপ পুরো ব্যাপারটাই একসাথে গ্রুপ করা, তাদের কেন গ্রুপ করা হয়েছে? কারণ এন্টারপ্রেনারশিপ, এই এন্টারপ্রেনার ব্যাপারটা একা কেউ করতে পারে না, সেই জন্য তাদেরকে গ্রুপ ওয়ার্ক করেছে। এই পুরো একটা তৈরি করতে গেলে এরকমই একজন একটা টিম দরকার হয়। যেভাবে তোদেরকে টিম আমরা ডিভাইড করে দিচ্ছি, ওরকম একটা টিম দরকার হয় কাজটা। এই টিমের সঙ্গে প্রত্যেকের একটা কোঅর্ডিনেশন থাকা দরকার, তাহলে কোঅর্ডিনেটিং। কোঅর্ডিনেট করার পরে একজন কাউকে, তোরা যেরকম একজন একজন আমাদেরকে মেইল করেছিস, তাই তো? বা একজন পুরো গ্রুপটাকে বলেছে যে এই ইনস্ট্রাকশন পেয়েছে, এইটা করেছে। রিপোর্টিং, তোরা আমাদেরকে মেইল করে পাঠিয়েছিস, তাই তো? এই যে আমি কারেকশন করে বলছি, সব মেইলগুলো পাঠিয়েছিস, তাহলে আমাকে রিপোর্ট করেছিস। তোদেরকে আমি গ্রুপ দিয়েছি, গোল দিয়েছি, প্ল্যান দিয়েছি, ডিসিশন করে দিয়েছি, আর তোরা আমাকে রিপোর্ট করেছিস, তাই তো? তাহলে রিপোর্টিং। লাস্টলি হচ্ছে বাজেটিং। এই পুরোটার জন্য একটা বাজেট ফিক্স করতে হচ্ছে, ঠিক আছে? দ্যাটস আ বাজেটিং। তাহলে আমাদের ফুড সার্ভিস ম্যানেজমেন্টের স্টেপস গুলো কি কি? ফার্স্টলি হচ্ছে প্ল্যানিং,
আমাদের পুরো কাজটা করার জন্য একটা প্ল্যান করা দরকার, একটা অবজেক্টিভ ফিক্স করা দরকার, তারপরে কিছু পলিসি রাখা দরকার, সেটাকে ফর্মুলেট করা দরকার, দিয়ে একটা প্ল্যান করা দরকার। এই পুরো প্ল্যানটা একটা এক্সিকিউট করার জন্য একটা অথরিটি মেম্বার, একটা টিম মেম্বার তৈরি করতে হবে, একটা অর্গানাইজেশন তৈরি করতে হবে, অর্গানাইজিং। এই অর্গানাইজেশন তৈরি করার জন্য তাদেরকে দিয়ে তৈরি করতে হবে, ইচ পলিসি মেনে দিতে হবে না, তাহলে স্টাফিং ইনক্লুড করতে হবে, কিছু ট্রেনিং দিতে হবে ওদেরকে, যেভাবে আমি চাইছি অর্গানাইজেশনটা চলুক সেইভাবে তাদেরকে ট্রেনিং দিতে হবে। আমি যে এই যে কতগুলো কথা বলছি তার এগুলো ডিরেক্টিং, এবং তারপরে প্রত্যেকে ডিরেকশন দেওয়ার পরে প্রত্যেকের সঙ্গে প্রত্যেকে কোঅর্ডিনেটিং, তারপরে আমাকে রিপোর্টিং, এবং সেই পুরো ব্যাপারটা কন্ট্রোল করার জন্য বাজেটিং। সবাই বুঝতে পেরে গেছিস? তাহলে আমাদের ফুড সার্ভিস ম্যানেজমেন্টের গোলগুলো কি কি, কিভাবে আমরা একটার পর একটা স্টেপ বাই স্টেপ এগোবো, এই পুরো ব্যাপারটাকে 6M বলে, জানিস? কেউ জানিস? হ্যাঁ না মাথা এরম এরম, নো ম্যাম। কেউ তো কিছু নাড়া, মাথাটা এরম 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 এরম। আমি কি বললেন বুঝতে পারলাম না। এই যে আমি এতগুলো কথা বললাম, এটাকে শর্টে একটা কথা বলে 6M, জানো? নো ম্যাম। 6M মানে 6টা M। ফার্স্ট M ফর মানি, প্রথম হচ্ছে M ফর মানি, সেকেন্ডলি মেটেরিয়াল, থার্ড হচ্ছে ম্যান, ফোর্থ মেশিন, 5 মিনিটস, and 6 মার্কেট। মানি দরকার, প্রথমেই বললাম বাজেট, মানি আমাদের ফিক্স করতে আমরা কত হাজার কত লাখ টাকা ব্যাপারটা করছি, কি কি মেটেরিয়াল ইউজ করবো, র মেটেরিয়াল কি কি ইউজ করবো, কি কি মেটেরিয়াল ইউজ করবো, ম্যান, আমাদের ম্যান পাওয়ার কতটা লাগবে, 10 জনে হবে, 50 জনে হবে, কতজন, আমাদের ম্যান পাওয়ার কতটা দরকার, মেশিন, কি কি মেশিনারি আমরা ইউজ করবো, ওটা তো ম্যানুয়ালি হবে না, তাই কমপ্লিটলি ম্যানুয়ালি যখন হবে না, আমাদের কিছুটা মেশিনারি হেল্প নিতে হবে, তাহলে কি কি মেশিন ইউজ করবো, মিনিটস, কতটা টাইম কনজিউমিং, কতটা টাইম লাগবে আমাদের এটা করতে, প্রিপারেশন করতে কত টাইম লাগবে, কুকিং করতে কত টাইম লাগবে, সার্ভিস করতে কত টাইম লাগবে, পুরো ব্যাপারটা করতে কত টাইম লাগবে, একটা ফিক্স টাইম দরকার। আমরা হয়তো অ্যাজ লং অ্যাজ চলেই যাচ্ছে এরকম তো হতে পারে না, একটা টাইম ফিক্স থাকবে, টাইম বাউন্ডেশন থাকবে, ঠিক আছে? তাহলে মিনিটস অ্যান্ড মার্কেটিং, আমাদের মার্কেটিং করতে হবে, না হলে আমরা কি করবো, এটা করে কিছু লাভ নেই, আমরা যদি মার্কেটিং না করি তাতে কোনো লাভ নেই। এই যে তোদেরকে বললাম লেআউট বানা, ডিজাইন কর, এটা কর, এটা প্রমোশন, মার্কেটিং, শুধু যদি লিখে দিতাম ভালো লাগতো না দেখতে, তাই না? এটা হচ্ছে মার্কেটিং। এই যে আমরা প্ল্যানিং করলাম, প্ল্যানিং এ আমরা বললাম তো কিছু অবজেক্ট ফিক্স করবো, কিছু কি করবো, তো প্ল্যানিং এর মধ্যে আমরা কি কি করতে পারি, কি অবজেক্ট ফিক্স করবো প্ল্যানিং এর মধ্যে, সবার আগে প্ল্যানিং এর মধ্যে যেটা করবো কিচেন এরিয়া, আমাদের কিচেন এরিয়া কি হবে, কোথায় হবে, ইকুইপমেন্টস কি লাগবে, প্ল্যানিং করতে হবে, কি কি ইকুইপমেন্টস দিতে হবে, কি কি পলিসির উপর বেস করে করবো, পলিসির মধ্যে থাকতে হবে কি করে প্রফিট হবে আমাদের, কি করে পারচেজ হবে, এবং কি করে সেফটি ম্যানেজমেন্ট হবে। তাহলে এগুলো সব প্ল্যানিং এর মধ্যে পড়ছে, প্ল্যানিং এর পয়েন্টস এর মধ্যে পড়ছে। কিচেনের সার্ভিস এরিয়া কোথায় হবে, কিভাবে হবে, কি ইকুইপমেন্ট, ইউজ অফ ইকুইপমেন্ট, পলিসি থাকতে হবে, পলিসির মধ্যে কি কি থাকবে, কি প্রফিট হবে, অবভিয়াসলি আমরা প্রফিট করার জন্য বিজনেসটা করছি, আমরা ফ্রি অফ কস্টে করবো না, অবভিয়াসলি আমরা প্রফিট করার জন্য কষ্টটা করছি, তাহলে আমাদের পারচেজ কিরকম হবে, তাহলে আমরা প্রফিটটা কিভাবে করতে পারবো, এবং এই পারচেজ প্রফিট দেখলেও তো হবে না, আমাদের তো সেফটি ম্যানেজমেন্টও করতে হবে, যদি সেফটি না থাকে তাহলে তো পুরো এন্টারপ্রেনারশিপ গ্রুপটাই বন্ধ হয়ে যাবে, তাই তো? তাহলে এগুলো হচ্ছে প্ল্যানিং। প্ল্যানিং এর পরে আমরা যেটা অর্গানাইজিং বললাম, তাই তো, অর্গানাইজেশন করতে হবে, তাহলে অর্গানাইজিং কি অর্গানাইজ করতে হবে আমাকে, কি কি একটা অর্গানাইজেশন তৈরি করবো, এবং কি কি আমাকে অর্গানাইজ করতে হবে, অর্গানাইজিং একটা অর্গানাইজেশন কমিটি করবো, প্লাস আমাকে কি কি অর্গানাইজ করতে হবে পুরো প্ল্যানকে সাকসেসফুল করার জন্য, কি অর্গানাইজ করতে হবে, স্পেস অর্গানাইজ করতে হবে আমাকে, খালি মাঠে মানে খোলা মাঠে তো কি করতে পারবো না, গাছের তলাও তো হবে না, তাহলে আমাকে একটা স্পেস অর্গানাইজ করতে হবে, ওয়ার্ক অর্গানাইজ করতে হবে, কোন কোন কাজগুলো হবে, কিভাবে হবে, স্টাফ অর্গানাইজ করতে হবে, কি কোন পজিশনে কি কিভাবে কাজগুলো করবে, কি ফেসিলিটিস দেবো, কাস্টমার কি ফেসিলিটিস দেবো, এমপ্লয়িকে কি ফেসিলিটিস দেবো,
সেটা আমাকে অর্গানাইজ করতে হবে, কিন্তু কি সার্ভিস দেবো সেটা অর্গানাইজ করতে হবে। কিভাবে কাস্টমারকে আমি সার্ভিস দেবো, এমপ্লয় আমাকে কিভাবে সার্ভিস দেবো, সেটা একটা অর্গানাইজ। এবং সেফটি, এই সেফটিটাও কিন্তু আমাকে অর্গানাইজ করতে হবে, মানে আমাকে তো বলে দিতে হবে কিভাবে আমরা সেফটি দেবো, সেফটি প্ল্যানটা যেরকম করবো সেফটি অর্গানাইজটাও আমাকে করে দিতে হবে। তাহলে এটা হচ্ছে অর্গানাইজিং এর মধ্যে পড়লো। থার্ডলি আমি কি বলেছিলাম, স্টাফিংটা আলাদা করে বলছি না, স্টাফিং এবার বলেছিলাম থার্ডলি স্টাফিং মধ্যে আমাকে ট্রেনিং দিতে হবে, স্টাফিং গুলোকে যারা স্টাফ নেবো তাদেরকে ট্রেনিং দিতে হবে, তাদের ডেজিগনেশন দেখতে হবে, সেইভাবে পজিশন সিলেক্ট করতে হবে স্টাফিং। তারপর যেটা করেছিলাম ডিরেক্টিং, ডিরেক্টিং কি করবো, স্টাফদের ডিরেকশন দেবো, ওয়ার্ক ডিরেকশন দেবো, কাস্টমারদেরকে ডিরেক্ট করবো এখানে আসুন, এভাবে আসুন, এখানে বসুন, আমরা বলি তো, মানে বলে তো আমরা যখন যাই সেখানে কিন্তু কাস্টমারদের ডিরেকশন, কাস্টমার ডিরেকশন একটা অন্যরকম হবে, স্টাফ ডিরেকশন একটা অন্যরকম, ওয়ার্ক ডিরেকশন একটা অন্যরকম হবে। তাহলে ডিরেকশনেরও 3টে ভাগ থাকছে, স্টাফ, কাস্টমার, ওয়ার্ক। কোঅর্ডিনেটিং, কোঅর্ডিনেটিং থেকে আমরা এই ভাগের মধ্যে একটু কন্ট্রোলিং বলি, মানে কিভাবে কোঅর্ডিনেশন কন্ট্রোল করবো। পারফরমেন্স কোঅর্ডিনেট করতে হবে, ওটাকে পারফরমেন্স কোঅর্ডিনেট করতে হবে, তাই তো আমরা কি করে কি পারফর্ম করছি সেটাকে একটা কোঅর্ডিনেট করতে হবে। আমরা স্ট্যান্ডার্ড মেনটেন করব, কন্ট্রোল করব, রেসিপি স্ট্যান্ডার্ড করতে হবে, মানে ওয়ার্ক স্ট্যান্ডার্ড করে দিতে হবে। মানে প্রতিদিন এক এক রকম টেস্ট ভ্যারি করলে হবে না, কিন্তু আমরা রেস্টুরেন্টে গিয়ে এক এক দিন এক এক রকম টেস্ট পাই কি, স্পেসিফিক আইটেমে একই টেস্ট পাই, কিন্তু যখনই যাই যে বেলায় যাই যতবারই যাই না কেন আমরা স্পেসিফিক টেস্ট পাই। তাহলে আমাদের স্ট্যান্ডার্ড করতে হবে, স্ট্যান্ডার্ডটাকে কন্ট্রোল করতে হবে, যেটা সেটা ডেভিয়েট না করে যায়। মেটেরিয়াল কন্ট্রোল করতে হবে, আমার প্রতিদিন আলাদা আলাদা র মেটেরিয়াল করতে পারবো না, মানে আজকে আমি ক্যাপসিকাম দিয়ে রান্না করলাম, পরের দিন বিনস দিয়ে রান্না করবো, এরকম করলে হবে না। কিন্তু আমাদেরকে প্রতিদিন যে যে মেনুটা আমরা ফিক্স করবো সেই র মেটেরিয়াল আমাকে ফিক্স করে রাখতে হবে, ঠিক আছে। মেথড, কুকিং মেথড, একদিন আমার ইচ্ছা করলো আমি সসে করলাম, একদিন ইচ্ছা করলো ডিপ ফ্রাই করলাম, তাহলে কিন্তু টেস্ট একসঙ্গে আসবে না। আমাকে কুকিং মেথডটাকে কন্ট্রোল করতে হবে, ফিক্স করে দিতে হবে। মানে পুরোটাই কি কোঅর্ডিনেশনের মধ্যে পড়ছে? এই কোঅর্ডিনেশনটাকে এটা আমরা বলছি কন্ট্রোল, এই পয়েন্টটাকে আমি কন্ট্রোল বলছি, ঠিক আছে। কোঅর্ডিনেশন তো ঠিক আছে, আমি এই মানে ডিভিশনটাকে এই পুরোটাকে একসঙ্গে কোঅর্ডিনেশন বলছি, কোঅর্ডিনেশনটাকে আলাদা করে বলছি না। ওখানে পয়েন্টগুলো বললাম, কিন্তু এই কোঅর্ডিনেশনটাকে ব্রেক করে আমি কন্ট্রোলে নিয়ে আসছি, দিয়ে পুরোটা হচ্ছে কোঅর্ডিনেশন। কন্ট্রোল পয়েন্টটাকে নিয়ে আমি কোঅর্ডিনেশন বলছি, ঠিক আছে, বুঝতে পেরেছি শিল্পা? ঠিক আছে। তো আমি এখানে কন্ট্রোল কিংবা কস্ট, আমি এত কিছু মেনটেন করতে গেলে আমাকে যদি কস্ট ছাড়িয়ে তাহলে তো হবে না, আমার তো কস্টের লিমিটেশন আছে, তাই আমাকে সেখানেও একটা কন্ট্রোল করতে হবে। কিন্তু লাস্টে এক্সটার্নাল ফোর্সেস, সেটা কি কন্ট্রোল করতে হবে, কত কত কি ফোর্স পাচ্ছি, কি এনার্জি পাচ্ছি, কি ফোর্স পাচ্ছি, সেটাকে আমাকে দেখতে হবে। আমি আনলিমিটেড কিছু ইউজ তো করতে পারবো না, আমাকে সেখানে একটা পারমিটের ব্যাপার থাকবে, সেটাকে আমাকে কন্ট্রোল করে চালাতে হবে। কিন্তু এই পুরোটা একটা কোঅর্ডিনেশনের মধ্যে পড়বে, বুঝতে পারলি? রিপোর্টিংটা আলাদা করে বলার কিছু নেই, পয়েন্টগুলো যা যেটা করবে সেটা রিপোর্ট করবে, একটা একটা ডিপার্টমেন্ট থাকবে, অথরিটি থাকবে, সেখানে পেপারে কিছু রিপোর্ট হবে, মানে কিছু রিপোর্টিং পেপার থাকবে, সেখানে ফাংশনই হবে রিপোর্ট পেপার, যেভাবে রিপোর্ট সাবমিট করে সেভাবে রিপোর্টিং, ওটা সাব ডিভিশন কিছু হবে না। বাজেটিং তো বলছি, আর সবটার পরে যেটা হবে এই পুরোটা কোঅর্ডিনেশন পরে হবে একটা ইভ্যালুয়েটিং, মানে আমরা সেলফ ইভ্যালুয়েশন করবো। ইভ্যালুয়েটিং হবে, ইভ্যালুয়েশনের মধ্যে কি করবো, প্রোডাক্ট ইভ্যালুয়েশন, আমাদের প্রোডাক্ট ঠিক থাকছে তো, মেনটেন করতে পারছি তো। পিপল ইভ্যালুয়েশন, মানে স্টাফ ইভ্যালুয়েশন করতে হবে, কাস্টমার ইভ্যালুয়েশন, মানে আমরা কাস্টমারকে স্যাটিসফাই করতে পারছি তো, বা স্টাফ আমার ঠিক করে কাজ করছে তো, রিসোর্স ঠিক আছে তো, ইভ্যালুয়েশন রিসোর্স ইউজ যেটা করছি সেটা ঠিক আছে তো। তারপরে হচ্ছে প্রসিডিউর, সেটা তো ইভ্যালুয়েশন করতে হবে, এবং কাস্টমার সেট টেস্ট টেস্ট
কাস্টমার টেস্ট স্যাটিসফ্যাকশন হচ্ছে, তো সেটা একটা ইভ্যালুয়েশন হতে হবে এবং কোর্সেস। তাহলে আমরা এই পুরোটাকে একটা একসঙ্গে কোঅর্ডিনেশন করছি, মানে ইভ্যালুয়েশনটাকে পুরোটাকে ইভ্যালুয়েশন করছি। একটা মিনিট, একটা ফোন আসছে আমার। টাইপ অফ প্ল্যান, ঠিক আছে, টাইপ অফ প্ল্যান। আমাদের এই প্ল্যানটা কিভাবে, মানে কিরকম ভাবে হয়েছে, মানে এই প্ল্যানের একটা স্কিম্যাটিক যদি আমরা ভাবি, আউটলাইন ভাবি, তাহলে কিরকম হবে? প্ল্যানটা হচ্ছে প্রথম পারপাস, আমাদের প্ল্যানটা পারপাস, কেন প্ল্যানটা করছি, কি চাইছি, আমাদের ডিজায়ার গুলো কি কি, ঠিক আছে। সেকেন্ডলি আমরা কি অবজেক্টিভ ফিক্স করছি তার ক্লারিফিকেশন, মানে আমাদের থটে একটা ক্লারিফিকেশন দরকার। থার্ডলি হচ্ছে আমরা কি রুলস ফিক্স করছি, সেই রুলস গুলো স্টেপ বাই স্টেপ ফলো করছি কিনা, কি প্রসিডিওর হচ্ছে, প্রত্যেকটা স্টেপে প্রসিডিওরে অ্যাকশন নেওয়া হচ্ছে কিনা, কি পলিসি মেনটেন করছি, তার গাইডলাইন কি পলিসি, কি ডিসিশন নিচ্ছি পলিসির মধ্যে, এবং এই কি প্রোগ্রামটা হচ্ছে, মানে পুরো প্রসিডিওরটা কি প্রোগ্রামে ফেলছি আমরা, এবং কি স্ট্র্যাটেজি মেনটেন করছি, অ্যাকশন কি হচ্ছে আমাদের। লাস্ট বাজেট, বাজেট বুঝতে পারছিস? আমাদের ফার্স্টে কিছু গাইডলাইন, মানে কিছু কোয়েশ্চেনিং আমাদেরকে থাকতে হবে, যে আমরা যে এই যে প্ল্যানটা করছি, এই যে প্ল্যানিং এ, তো সেই প্ল্যানিং এ আমাদের নিজস্ব কিছু কোয়েশ্চেন থাকবে, যে এইগুলো আমাদের মাথায় রাখতে হবে। সামথিং কিছু কোয়েশ্চেন যেগুলো মাথায় রেখে আমাদেরকে এগোতে হবে। ফার্স্ট কোয়েশ্চেন, আমরা যেহেতু ফুড ম্যানেজমেন্ট নিয়ে করছি, ব্যাপারটা যেহেতু ফুড ম্যানেজমেন্ট, হোয়াট টাইপ অফ ফুড সার্ভিস, আমরা কি টাইপ অফ ফুড সার্ভিস করছি সেটা মাথায় রাখতে হবে। আমাদের ক্লায়েন্ট টার্গেট কি ধরনের ক্লায়েন্টকে আমরা টার্গেট করছি, সবাইকে নাকি কোনো স্পেসিফিক এজ গ্রুপ, রিলিজিয়ন কাউকে টার্গেট করছি, নাকি ওপেন টু অল। দেখবে ক্লায়েন্ট টার্গেটটাকে মাথায় রাখতে হবে। না, ক্লায়েন্ট টার্গেট না করলে কিন্তু আমরা ক্লায়েন্ট টার্গেট যখনই ফিক্স করবে তখনই কিন্তু আমরা মেনু প্ল্যানিং করতে পারবো, তার আগে কিন্তু মেনু অফার করতে পারবো না। তাহলে ক্লায়েন্ট টার্গেট করতে হবে। কতবার সার্ভিং টাইম করবো আমরা, যতবার আসবে, নাকি আমাদের ফিক্স সার্ভিং টাইম থাকবে, স্পেসিফিক টাইমে থাকে, নাকি যতবার আসবে ততবারই আমাদের সার্ভিস টাইমই থাকবে। টাইম অফ সার্ভিস, কতবার সার্ভিস করবো এবং কত টাইম, কোন টাইমটা করবো, সেটা একটা ইম্পর্টেন্ট জিনিস। আমরা কোথা থেকে র মেটেরিয়াল পারচেজ করবো, সেটা কোনো ফিক্স জায়গা আছে কি, সেটা আছে কিনা দেখতে হবে। এবং র মেটেরিয়াল যেখান থেকে পারচেজ করবো, আমরা স্টোরটা কোথায় করবো, আমাদের কি স্টোরেজ স্পেস আছে, স্টোরেজ ফেসিলিটিস আছে, কিরকম আছে, আলাদা কোনো, প্রত্যেকটার জন্য আলাদা স্পেস, স্টোরেজ স্পেসিং কিরকম, আমার স্টোরেজ ফেসিলিটি কিরকম আছে, রেফ্রিজারেটর কতগুলো আছে, গরম ঠান্ডা আলাদা করে সেপারেট, পেরিশেবল নন পেরিশেবল এগুলো সেপারেট করা জায়গা আছে কি, মানে স্টোরেজটা আমাদের কিরকম, ঠিক আছে, কি কি ইকুইপমেন্টস আমাদের দরকার এই পুরো কাজটা করার জন্য, সবগুলো তো, কতটা ম্যান পাওয়ার প্রয়োজন পুরোটাকে কন্ট্রোল করার জন্য, তাদের কোয়ালিফিকেশন কি হওয়া দরকার, তাদের স্কিল কি থাকা দরকার থাকে। আমরা এই যে পুরো প্ল্যানটা করছি, এই লেআউটটা বানানোর জন্য কি ডিজাইন হতে পারে, কি কি ফার্নিশ হতে পারে, করলে আমাদের যেটা এনভায়রনমেন্ট বলা হয়, সেটা আমাদের, সেটাও কিন্তু একটা কাস্টমার স্যাটিসফ্যাকশনের মধ্যে পড়ে। শুধু ফুড নয়, এনভায়রনমেন্টও পড়ে। কিন্তু যদি আমাদের খুব বাজে জায়গা হয়, আমরা কিন্তু যাই না, ভালো লাগে না। সেই এনভায়রনমেন্ট কিন্তু একটা ম্যাটারের মধ্যে পড়ে। যেহেতু আমরা ম্যানেজমেন্ট, আমরা কিন্তু শুধু খাবার ডেলিভারি বয় নয়, আমরা ম্যানেজমেন্ট যেহেতু করছি, আমাদের কিন্তু অ্যাম্বিয়েন্সটা ফ্যাক্টরের মধ্যে পড়ে।
তাহলে সেটা কতটা ফার্নিশ করতে হবে, কতটা ডিজাইন করতে হবে, আমাদের কস্ট লিমিটেশন কিরকম, আমাদের প্রজেক্ট আমাদের কস্ট লিমিটেশন আমাদের কস্ট লিমিটেশন কিরকম, আমাদের প্রজেক্ট ইনকাম কিরকম, ঠিক আছে। তো আমাদের একটা কস্ট লিমিটেশন থাকবে, তার থেকে আমরা প্রজেক্ট থেকে কতটা ইনকাম করতে পারছি, কারণ আমাদের যে স্টাফ স্যালারিও করতে হবে, আমাদের প্রফিটও করতে হবে, স্টাফ স্যালারিও দিতে হবে, এবং আমাদের এনার্জি সোর্স কতটা অ্যাভেলেবেল, কতটা গ্যাস, কতটা ইলেকট্রিক, কতটা কি পাচ্ছি আমরা। তাহলে এই কোয়েশ্চেন গুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে প্ল্যানিং এর সময়, বুঝলি। আরেকটা বলবো কোয়েশ্চেনিং গুলো। হ্যাঁ ম্যাম, আরেকবার বলুন, নোট করেছি, যদি কোনোটা মিস হয়ে যায় তাহলে সেগুলো করে নেবো। ঠিক আছে, কোয়েশ্চেনিং গুলো হচ্ছে আমাদের কি কি কোয়েশ্চেন গাইডলাইনের মধ্যে মাথায় রাখতে হবে। হচ্ছে ফুড সার্ভিস কি টাইপের, সেটা কি প্ল্যান করতে হবে, ফুড সার্ভিসের প্ল্যানটা কোথায়, কোন ক্লায়েন্টকে করছি, ঠিক আছে, কি মেনু অফার করছি আমরা এই ক্লায়েন্টদের জন্য, হ্যাঁ, কতবার সার্ভিস করছি, কি টাইপ অফ সার্ভিস করছি ফুডে, হ্যাঁ, কোন টাইমে ফুড সার্ভিস করছি, র মেটেরিয়াল কোথা থেকে, সম্ভাষা তুই মিউট আমি আছিস? হ্যাঁ একটু মিউট করেছি করেছিস আমি। তো? হ্যাঁ। হুম। সরি, হ্যাঁ আমি যেটা বলছিলাম আরেকবার বলছি আমরা কি ফুড সার্ভিস প্ল্যান করছি, আমরা কোন ক্লায়েন্টকে টার্গেট করছি, কি মেনু অফার করছি সেই ক্লায়েন্টকে অনুযায়ী, কতবার সার্ভ করছি, কি টাইপ অফ কি স্টাইলে সার্ভ করছি, কোন টাইমে সার্ভ করছি, কতটা র মেটেরিয়াল পারচেজ করছি, আমাদের কি স্টোরেজ ফ্যাসিলিটিস আছে, কি স্পেসিং আছে স্টোরেজের, কি কি ইকুইপমেন্ট নিচ্ছি, আমার ম্যান পাওয়ার কতটা আছে, সেই ম্যান পাওয়ার কোয়ালিফিকেশন এবং স্কিল কি আছে, আমরা ডিজাইনটা কি করছি, সেখানে ফার্নিশ কি করতে হবে, কতটা সেফটি ম্যানেজমেন্ট করছি, সেফটি ম্যানেজমেন্ট ইম্পর্টেন্ট, এবং আমাদের কস্ট লিমিটেশন এবং প্রজেক্ট ইনকাম কতটা আসছে, আমাদের আউটসোর্স এনার্জি কতটা হচ্ছে, ঠিক আছে। তো এই ফুড সার্ভিস এনার্জির মধ্যে কি কি করছে, গ্যাস, ইলেকট্রিসিটি, কোনটা ম্যাম? গ্যাস সিলিন্ডার কতটা গ্যাস তো পারমিট করতে পারবে, তুই কতটা গ্যাস নিতে পারবি সেটা তোকে দেখতে হবে, তোকে ইলেকট্রিসিটি কতটা দিচ্ছে, তোকে কতটা ইউনিট তোকে সার্ভ করছে, তুই কতগুলো একসঙ্গে মেশিন চালাতে পারবি। ম্যাম আরেকটা কোশ্চেন একটু জানার ছিল, এই যে কি ধরনের ক্লায়েন্ট আমরা টার্গেট করব, এটা যদি আপনি এক্সাম্পল দিয়ে কিছু দেন। কি বলছো বল? কি ধরনের ক্লায়েন্ট আমরা টার্গেট করব, এটার কোনো এক্সাম্পল হিসেবে যদি দেন। যেরকম দেখ, এবারে তোদের প্ল্যান ছিল বাংলাদেশ, হয়তো এমন কিছু একটা ইভেন্ট আসলো শুধু ওল্ড এজের জন্য, বা এমন কিছু ইভেন্ট আসলো যেটা হচ্ছে চাইল্ড পার্টি, মানে চিলড্রেন পার্টির জন্য, এরকম আসতে পারে। তো সেটা তো আমাদের টার্গেট গ্রুপ না, আচ্ছা বুঝতে পেরেছিস। হ্যাঁ আমরা তো ওভাবে না, আমরা তো ইভেন্ট ম্যানেজমেন্ট, আমরা তো রেস্টুরেন্ট না যে সবাই এসে খেয়ে চলে যাবে, বুঝতে পেরেছিস। আমাদের টার্গেট বা এরকম থাকতে পারে ওপেন টু অল, যেরকম তোদেরকে বলা হয়েছে ওপেন টু অল, ঠিক আছে। এই যে আমরা ফুড সার্ভিস কি দেবো, তাহলে আমাদের প্রথম তাহলে কি দরকার, এইসব এই ব্যাপারগুলো করার জন্য আমাদের কি দরকার, রেশন দরকার। আমরা কোথেকে রেশন করবো, আমাদের অপারেশন ক্যারেক্টারিস্টিক্স দরকার, কি অপারেশন ভাবে কি সিস্টেমে হতে থাকবে সেটা দরকার। আমরা রেগুলার ইনফরমেশন কালেক্ট করতে পারছি কিনা, বাইরে কি করছে সেটা ইনফরমেশন কালেক্ট করতে পারছি কিনা, আমাদের একটা প্ল্যানিং টিম আছে কিনা,
এবং প্রপার মার্কেট সার্ভে হচ্ছে কিনা। আইডেন্টিফাইড ক্লায়েন্ট, আইডেন্টিফাইং ক্লায়েন্ট মানে আমরা কোন ক্লায়েন্টকে নিয়ে করছি, যেহেতু আমাদের তো ব্যাপারটা ক্লায়েন্ট স্পেসিফিক। এবং কাস্টমার প্রেফারেন্স, মানে আমরা হয়তো একটা প্ল্যান আউট করলাম, কিন্তু তারপরে দেখলাম যে আমাদের ম্যানেজমেন্টের মানে আমাদের যারা বলেছে তাদের সঙ্গে কথা বলতে তাদের প্রেফারেন্সটা অন্যরকম, তাহলে আমাদেরকে সেই অনুযায়ী মডিফাই করতে হবে। ঠিক আছে। আর বাজেট, বাজেট আমরা কিভাবে করবো? বাজেট একটা কলাম করে রাখবো যেখানে আমরা মেনটেন করতে পারবো, একটা যেরকম বুক কিপিং টাইপের হয় বাজেটে। বাজেটটা যেরকম ভাবে করবো সেটা হচ্ছে ধর একটা আইটেম করে রাখবো, কি কি আইটেম আমরা নিচ্ছি, কি কি ইনভেস্ট করছি এবং তার অনুযায়ী কস্ট, এবং সেখানে পার্সেন্টেজ অফ প্রফিট আমাদের অ্যাজাম্পশন অনুযায়ী কতটা হচ্ছে, আমরা কতটা পাচ্ছি, কতটা খরচা করছি, কতটা প্রফিট আসতে পারছে, কতটা আমরা টার্গেট করেছিলাম। এরকম একটা কলাম করে আমরা একটা কস্ট বাজেট করে রাখবো, যেটা আমরা মেনটেন করতে পারি। এবং আমাদের শুধু র মেটেরিয়াল না, আমাদের রেকারেন্ট এক্সপেন্ডিচার চালানোর জন্য কতটা দরকার হচ্ছে, শুধু জিনিসপত্র কিনতে না, আমাদের স্যালারি দিতে হবে, আমাদের রেকারেন্ট এক্সপেন্ডিচার মাত্র, তারপরে ফুড কস্ট, তারপরে মেনটেনেন্স কস্ট, এগুলো তো হবেই, এবং তারপরে প্রফিট। অবভিয়াসলি প্রফিট একটা আমাদের টাইমের মধ্যে করবে। আচ্ছা, এইসব যে করবো আমরা, তার জন্য যে আমাদের আমরা যে ইভেন্ট ম্যানেজমেন্ট করবে এবং আমাদের যে লোক বিশ্বাস করবে, বিশ্বস্ত করবে, তার জন্য তো একটা রেজিস্ট্রেশন দরকার হবে। আমরা যদি রেজিস্টার্ড না হয় তাহলে তো লোক আসবে না, নেবেও না, আমরা ভরসাও করতে পারবে না, ট্রাস্ট করতে পারবে না। আমরা যদি একটা রেজিস্টার্ড কোম্পানি না হয় তাহলে তো কেউ ডাকবে না। আমরাও কিন্তু যখন যাকে ডাকি তাকে দেখি তার ফুড রেজিস্ট্রেশন, একটা ফুড রেজিস্ট্রেশন নাম্বার হয়। সেই রেজিস্ট্রেশনে না থাকলে এভাবে আমরা আমাদের কোম্পানি করতে পারবো না। তো ফুড রেজিস্ট্রেশনের জন্য ফুড লাইসেন্স দরকার হয়, কোনো কিছু রেজিস্ট্রেশনের জন্য একটা লাইসেন্স দরকার হয়। তো আমাদের সেটা ফুড লাইসেন্স তৈরি করতে হবে। ফুড লাইসেন্স করার জন্য আমাদের কি করতে হবে? ফুড লাইসেন্স আমাদেরকে দেওয়া হচ্ছে ফুড ইন্সপেক্টর, যে ফুড ইন্সপেক্টর থাকবে সেখানকার সেই ফুড ইন্সপেক্টর আমাদের ফুড লাইসেন্স দেবে। ফুড ইন্সপেক্টর আমাদের কি করবে, আমাদের যতগুলো মেনু বানানো হবে সেই মেনুগুলো ফুড টেস্টিং হবে। ঠিক আছে। প্রত্যেকটা ফুড স্যাম্পল নেবে, সেটা অ্যানালাইসিস চলবে, কেমিক্যাল অ্যানালাইসিস আর টেস্টিং অ্যানালাইসিস। সেই অ্যানালাইসিস বলে ওখান থেকে গ্রান্ট করবে। তারপরে আমাদের ওখানে ইন্সপেক্ট করতে থাকবে, ফুড প্রেমিসেসটাকে ইন্সপেক্ট করতে আসবে, ইন্সপেকশনে আসবে, কতটা আছে, কিরকম স্পেসিং ঠিক আছে কিনা। ঠিক আছে, আমরা কতটা স্যাটিসফাই করতে পারবো কাস্টমারকে সেটা দেখতে আসবে। কি কোয়ালিটি মেনটেন করা হচ্ছে ফুডের, কতটা কোয়ান্টিটি দেওয়া হচ্ছে, কোথা থেকে ওয়াটার আসছে, কোথা থেকে আইস নিচ্ছি আমরা, ওয়াটার পোর্টেবল না আমাদের নিজস্ব ওয়াটারের কিছু সোর্স আছে কিনা, কিভাবে ফুড হ্যান্ডলিং করা হচ্ছে, ফুড স্টোরেজ কিভাবে করা হচ্ছে, কতগুলো জায়গা আছে স্টোরেজে, ফুড প্রিপারেশন করতে হচ্ছে সেই এরিয়াটা কেমন হচ্ছে, ফুড হ্যান্ডলিং যে করছে সে কি মেনটেন করছে, ফুড স্টোরেজের টেম্পারেচার কন্ট্রোল হচ্ছে কিনা, খুব বেশি গরম কিনা, রেফ্রিজারেটরের টেম্পারেচার কত থাকছে, হ্যাঁ, ওয়াশিং এর জায়গা কোথায়, স্টোরেজ এরিয়াটা কোথায়, ড্রেনেজ সিস্টেম আছে কিনা, ডিসপোজাল কোথায় ফেলা হচ্ছে, সিওয়েজ কোথায় আছে, সিঙ্ক গুলো কেমন ইউজ করা হচ্ছে, যেটা ইউজ করব যেখানে আমাদের হবে, যেটা আমরা করবো, যেখানে সার্ভ করবো সেখানে ফ্লোরিং কেমন, সিলিং কেমন, ওয়ালগুলো কেমন, ভেন্টিলেশন আছে কিনা, কুকিং এরিয়া লাইটিং আছে কিনা, সার্ভিং এরিয়া লাইটিং আছে কিনা, প্রত্যেকে পার্সোনাল হাইজিন মেনটেন করছে কিনা, ঠিক আছে, সার্ভিসটা কিভাবে হচ্ছে, প্রত্যেকে প্রপার ক্লোদিং এ আছে কিনা, ডাইনিং রুমের স্পেসিং কিরকম, অনেকগুলো স্টোরেজ রুম আছে কিনা, একটার মধ্যে সব স্টোর হচ্ছে কিনা, পেস্ট কন্ট্রোল হচ্ছে কিনা, স্টাফ রুমে আলাদা মানে এমপ্লয়ীদের স্টাফ রুম আছে কিনা, প্রপার স্যানিটেশন আছে কিনা কাস্টমার বা এমপ্লয়ীদের, ইউটেন্সিল ইকুইপমেন্ট রাখার কোনো রুম আছে কিনা। এতগুলো পয়েন্টের উপর ফুড ইন্সপেকশন হয়, আমরা লাইসেন্স পাবো। ঠিক আছে, এটা হচ্ছে ফুড লাইসেন্স। বুঝতে পেরেছিস? এই পয়েন্টগুলোর উপর হলে একটা গ্রেডেশন হবে, গ্রেড এ, গ্রেড বি, গ্রেড সি, মানে তিনটে গ্রেডেশন হয় আর কি। তো গ্রেড এ, গ্রেড বি, গ্রেড সি। সি হচ্ছে তো বিলো 50%, ঠিক আছে, বি হচ্ছে তো 50 to 80%, আর এ হচ্ছে above 80%।
এইভাবে গ্রেডেশন তৈরি করা হয়, যে যেরকম গ্রেডেশনে পড়বে তার সেরকম ফ্যাসিলিটি থাকবে, সে সেরকম করতে পারবে। বুঝতে পারলি? কি জানি আমি তো বুঝতে পারছি না, বুঝতে পারলি? হ্যাঁ না? ইয়েস ম্যাম, ইয়েস হ্যাঁ, ম্যাম, ইয়েস ম্যাম। ঠিক আছে। আমাদের এইবারে কি রেডি করতে হবে কি করতে হবে বল? এই লাইসেন্সটা, মানে যেটা বললেন যে এই লাইসেন্স কি আমাদেরকে রেডি করতে হবে? কোথা তোরা সত্যি সত্যি কিছু ক্যাটারিং বিজনেস করছিস? না না তাহলে না, বলছি এগুলো থেকে কি কোয়েশ্চেন আসবে, মানে প্ল্যানিং কি করে করবে, কিভাবে লাইসেন্স করা হয়, লাইসেন্সের কিছু দেখা হয় কিনা, তোমাদের আছে কিনা, সবটাই তো অ্যাজাম্পশন আমাদের। আচ্ছা তোমরা কি মেনটেন করেছো, তোমাদের দেবো কেন, বুঝতে পারছিস? ম্যাম গ্রেড সিস্টেমটা একবার বলবেন, রিপিট কি করবেন? বলবো বল, কি বলবো ওই বল? যে গ্রেড এ বি সি যেটা বললেন। গ্রেড 3টে গ্রেড হয়, গ্রেড এ, গ্রেড বি, গ্রেড সি। গ্রেড সি হচ্ছে বিলো 50%, ঠিক আছে? গ্রেড বি হচ্ছে 50 to 80%, গ্রেড এ হচ্ছে above 80% to 100%। আচ্ছা, আমরা হচ্ছে যে ফুড প্ল্যানিং এ একটা লেআউট বানাবো, তো আমরা কিভাবে করব। তো এই প্ল্যানিং এর যে মেনু প্ল্যানিং আমরা করব, তো সেই মেনু প্ল্যানিং এ কিছু আমরা পয়েন্টস মাথায় রাখবো। প্রথমে যে মেনু প্ল্যানিং আমরা করছি ফুড লেআউটের, মানে প্ল্যানিং লেআউটের প্রথম কথা হচ্ছে মেনু প্ল্যানিং। তোদের যেটা বললাম একজনকে, একটা গ্রুপকে বললাম যে প্রপার মেনু প্ল্যানিং হয়নি, তাই তো? তাহলে আমাদের একটা মেনু প্ল্যানিং এর একটা ব্যাপার থাকবে। প্রথমে মাথায় করতে হবে আমরা কি কি মেনু করছি, কি কি মেনু করার পরে সেই মেনুগুলোকে করার জন্য না করলে তো মেনু আসবে না। মেনুগুলো বানাবো কোত্থেকে? লাইক প্রকিউরমেন্ট, ঠিক আছে? প্রকিউরমেন্ট থেকে হচ্ছে রিসিভিং। আমরা যে প্রকিউরমেন্ট গুলো অর্ডার করলাম বা আনলাম সেটাকে রিসিভ করতে হবে। রিসিভ করার পর স্টোর করতে হবে। আমরা সবগুলো একসঙ্গে নিশ্চয়ই রান্না করতে বসে যাবো না। আগে আমরা দেখবো যে আমরা যেগুলো প্রকিউরমেন্ট করেছি সেগুলো রিসিভ করেছি কিনা, সেগুলো পেয়েছি কিনা। তারপরে সেগুলো স্টোর করবো, স্টোরেজ। স্টোর থেকে আমরা কি করবো? প্রিপারেশন। স্টোর থেকে নিয়ে আমরা র মেটেরিয়াল নিয়ে প্রিপারেশন করবো। প্রিপারেশনের পরে হবে হচ্ছে প্রোডাকশন, ওইগুলো থেকে প্রোডাকশন। প্রোডাকশনের পরে হবে হচ্ছে প্যাকেজিং। খাবার যে প্রোডাকশনটা হলো সেটা কিভাবে প্যাকেজ করছি, কিভাবে দিচ্ছি, এবং তারপরে লাস্টে যেটা হবে সার্ভিস। তাহলে আমাদের পুরো লেআউটটা কিভাবে হবে, ওয়ার্ক ডিভিশন কিভাবে হবে। প্যাকেজিং এর পরে কি বললেন ম্যাম? প্যাকেজিং এর পরে কি বললেন? সার্ভিস। প্যাকেজ করে আর কি করবো বল, মাঠে ঘাটে তো ফেলে রাখবো না, সার্ভিস করবো, ঠিক আছে? তাহলে আমাদের লেআউটটা কিভাবে হবে, আমরা কিভাবে ওয়ার্ক ডিভিশনটা করবো। প্রথমে একটা মেনু প্ল্যানিং এ গ্রুপ করতে হবে, যে মেনু প্ল্যানিং করবে সেই মেনু প্রকিউরমেন্ট কে আনতে যাবে, সেটা একটা ওয়ার্ক ডিভিশন হবে। তারপরে কারা রিসিভ করছে, আমরা যে প্রকিউরমেন্ট গুলো বললাম সেগুলোকে রিসিভ করছে। তারপর স্টোরে কে গুছিয়ে রাখছে, সেখান থেকে প্রিপারেশনের জন্য যাবে, কিভাবে প্রিপেয়ার হচ্ছে। তারপরে সেই প্রিপেয়ার হবে প্রোডাকশন, মানে সেখানে প্রোডাকশন হওয়ার পর ঠিক প্রোডাকশন হয়েছে কিনা, যেটা প্রিপারেশন হলো সেটা ঠিক প্রপারলি হলো কিনা, এবং প্রপার প্যাকেজিং। তারপরে সার্ভিস, আমরা সুন্দর একটা স্টাইলে সার্ভিস করতে পারছি কিনা। তাহলে আমাদের ওয়ার্ক ডিভিশন লেআউটটা হয়ে গেল। আমাদের কুকিং এরিয়া কিছু ডিজাইন থাকে, যেরকম খুশি কুকিং এরিয়া করা যায় না, ঠিক আছে? কুকিং এরিয়া কিছু ডিজাইন থাকে, 4 রকম ডিজাইন হয় কুকিং এরিয়া। ম্যাম মেনু প্ল্যানিং এর পর কি বললেন? প্রকিউরমেন্ট, তারপর রিসিভিং, তারপর স্টোরেজ, প্রিপারেশন, প্রোডাকশন, প্যাকেজ, সার্ভিস। আমাদের কুকিং, হ্যাঁ বল, কেউ কিছু বলবি? আমাদের কুকিং এরিয়া চারটে রকম হয়, যেরকম খুশি করা যায় না, 4টে স্টাইলে আমাদের কুকিং ইউনিট তৈরি করতে হয়। প্রথম হচ্ছে স্ট্রেট লাইন কুকিং ইউনিট, ঠিক আছে? স্ট্রেট লাইন কুকিং মানে প্রথমে ওভেন 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 পরে একটা স্ট্রেট লাইনে থাকবে, ঠিক?
আরেকটা প্যারালাল স্ট্রেট লাইন হবে যে কুকিং টেবিল। ওভেন আর কুকিং টেবিলের মধ্যে 4 ফিট গ্যাপ হতে হবে। এটাকে বলা হয় স্ট্রেট লাইন কুকিং এরিয়া। প্রথমে একটা স্ট্রেট লাইনে তোর ওভেন গুলো থাকবে, ঠিক তার থেকে 4 ফিট গ্যাপে থাকবে কুকিং টেবিল একটা স্ট্রেট লাইন থাকবে। এটাকে বলা হয় স্ট্রেট লাইন কুকিং এরিয়া। ঠিক আছে, এবারে হচ্ছে যে ডাবল কুকিং এরিয়া। ডাবল কুকিং এরিয়া হচ্ছে কুকিং টেবিল মাঝখানে ওভেন, কুকিং টেবিল মাঝখানে ওভেন, মানে ওভেন ফ্রায়ার স্টিমার গ্রিল হোয়াট এভার যেটা আমাদের পুরোপুরি নিয়ে লাগবে, যা যা ব্যাপারগুলো সেটা হচ্ছে মাঝখানে থাকবে। দুদিকে ইকুয়াল ডিস্টেন্সে থাকবে হচ্ছে কুকিং টেবিল। তাহলে কুকিং এরিয়া থেকে ডাবল জায়গায় মানে ওভেন থেকে ডাবল জায়গায় কাজ হতে পারবে এই টেবিল এবং এই টেবিল, এই জন্য এটাকে বলা হয় ডাবল কুকিং এরিয়া। থার্ডলি হচ্ছে এল শেপ কুকিং এরিয়া। ওভেন কি শেপ ম্যাম? এল ফর লায়ন, এল শেপ কুকিং এরিয়া হচ্ছে তো ওভেন গুলো থাকবে পরপর একটা এরকম ভাবে স্ট্রেট লাইন, মানে হরাইজন্টালি। ভার্টিক্যালি কুকিং টেবিল গুলো থাকবে এইভাবে। হরাইজন্টালি হচ্ছে তো ওভেন গুলো রাখা হলো, ভার্টিক্যালি হচ্ছে কুকিং টেবিল করে রাখা হলো, ওভাবেই সাজানো হলো পরপর ওভেন, তারপর এই যে হচ্ছে কুকিং টেবিল, মাঝে মধ্যে হচ্ছে একটা বা স্টিমার বা ওগুলো হচ্ছে একটা কর্নারে। ঠিক এইভাবে একটা এল শেপ করা হলো। কম জায়গা থাকলে এল শেপ কুকিং এরিয়া সুবিধা হবে, একটা জায়গার মধ্যে পুরোটা ঢুকে যাবে। যদি এমনি কুকিং স্পেস কম থাকে, কুকিং স্পেস প্রচুর থাকলে আমরা ডাবল করতে পারি, যেখানে কুকিং এরিয়া ওভেন কুকিং এরিয়া করে হতে পারে, সেখানে হচ্ছে যে অনেক বেশি স্পেস থাকবে, কিন্তু এটা ছোট স্পেসের মতো হতে পারে। আরেকটা হচ্ছে ইউ শেপ, ঠিক আছে, ইউ শেপ কুকিং এরিয়া। ইউ শেপ হচ্ছে প্রথমটা হচ্ছে গ্রিল স্টিমার কেটল ওভেন এরম এইগুলো, মানে প্রথমে ওভেন গ্রিল এগুলো থাকলো, ইউ শেপ মানে কার্ভ জায়গা হয়তো স্টিমার কেটল এগুলো থাকলো, এবং আরেকটা স্ট্রেট লাইনে কুকিং টেবিল। দিস ইজ ইউ শেপ কুকিং এরিয়া। ঠিক আছে, বুঝতে পারলি? 4টে কুকিং এরিয়া, একটা স্ট্রেট লাইন, একটা ডাবল, একটা হচ্ছে তো এল শেপ, একটা ইউ শেপ। ঠিক আছে, ম্যাম ইউ শেপটা একবার বলবেন প্লিজ। ইউ শেপ হচ্ছে তো প্রথমে ওভেন, তারপরে গ্রিল স্টিমার কেটল, এইদিকে স্ট্রেট লাইন আর কুকিং টেবিল। এই ইউ কার্ভটায় হয়তো তো স্টিমার কেটল এগুলো গ্রিল রাখা হলো, এইখানে হচ্ছে ওভেন রাখা হলো, এখানে কুকিং টেবিল। ইউ শেপ গুলোর মধ্যে হয়তো ছোট জিনিসগুলো স্টিমার কেটল গ্রিল ফ্রায়ার, মানে ওই সব যেগুলো মুশকিল হয়তো ছোট ইউটার মধ্যে রাখা হয়। এই স্টাইল একটা বানানো হয় ইউ শেপ। কুকিং ইউনিট যদি আমরা সেন্টার করি, দুরম স্টাইলে আমরা আমাদের পুরো এরিয়াটাকে সাজাতে পারি। কুকিং ইউনিটটাকে যদি সেন্টার, মানে এই যে শেপটাই হোক না কেন সেটা সেন্টার পয়েন্টে থাকলো, তাকে সারাউন্ড করে সার্কেলের মতো রিসিভিং এরিয়া, রেফ্রিজারেটর এরিয়া, প্রি প্রিপারেশন এরিয়া, স্যালাড এরিয়া, সার্ভিং এরিয়া, ওয়াশিং এরিয়া, ট্রাশ এরিয়া, এরকম একটা সার্কেল প্যাটার্ন করতে পারি। ঠিক আছে, কুকিং এরিয়া চারিদিকে সার্কেল এরিয়া। আর না হলে আমরা ওই আয়রো করে একটা তো ট্রি টাইপের করতে পারি, আমরা ছোটবেলা করেছি হয়তো। প্রথমে একটা সেন্টারে কিছু একটা পয়েন্ট লিখলাম, তার থেকে সাইড দুটো অ্যারো করে দিলাম, একটা ছোট সাব পয়েন্ট করলাম, এরকম করতাম আমরা পয়েন্ট করে ছোটবেলায় লিখতাম না। মাঝখানে একটা বডি থাকতো যেখানে লিখতাম, তার দুটো সাইডে হয়তো দুটো অ্যারো দিয়ে একটা পয়েন্ট দিলাম, ওপরে একটা অ্যারো দিয়ে নিচে একটা অ্যারো দিয়ে করলাম, তারপরে একটা হাফ অ্যারো করে ওপরে তুললাম, স্ট্রেট না, একটা স্ট্রেট ওপর একটা স্ট্রেট ডাউন, দুটো সাইডে স্ট্রেট, আর একটা হচ্ছে হাফ তুলে ওপরে তুলে দিলাম, হাফ তুলে নিচে তুলে দিলাম। এই স্টাইলও সাজানো যেতে পারে। বুঝতে পেরেছি যে আমরা আগে চক যেভাবে এভাবে টেবিল চক করে করতাম,
প্রত্যেকটা মেইন থেকে একটা করে পয়েন্ট বার করে করে লিখতাম, একটা করে পয়েন্ট। বুঝেছিস? রিপিট করবেন না, নেটওয়ার্ক প্রবলেম বোধহয়, কিছু শোনা গেল না। আচ্ছা, সার্কেল করে একটা কুকিং এরিয়া হতে পারে, সেটা বললাম, বুঝেছিস তো? যে মাঝখানে কুকিং এরিয়া হলে চারিদিকে সার্কেল করে একটা হবে। হ্যাঁ ম্যাম। হ্যাঁ, সেকেন্ড যেটা বলছি, মাঝখানে মনে কর কুকিং এরিয়াটা থাকলো, তার উপরে একটা অ্যারো করে একটা এরিয়া করলাম, নিচে স্ট্রেট একটা অ্যারো করে একটা এরিয়া করলাম, দুটো লেফটে একটা রাইটে একটা। এটা আরেকটা যেটা করি আমরা, হাফ দেখতে একটু লেফট থেকে বার করে উপরে তুলে দিলাম, হাফ রাইট থেকে বার করে নিচে অ্যারো করে লিখলাম, এরকম করি আমরা। এরকম স্টাইলেও একটা করি আমরা, যখন নোটস লিখি বা কিছু করি এরকম ভাবে আমরা অ্যারো করি, করে অ্যারো গুলোকে পরপর অ্যারো গুলোকে দিতে থাকলাম, এটা থেকে এটা, আবার ওখান থেকে ওটা, এরকম ভাবে অ্যারো করে করে করি। একটা হচ্ছে পুরো সেন্টার থেকে চারিদিকে অ্যারো বলের মতো করতে থাকলাম, সেটা গোল হয়ে গেল। আরেকটা হচ্ছে মাঝখানে একটা স্কোয়ারে মেইন পয়েন্টটা লিখলাম, উপরে একটা স্ট্রেট লাইন অ্যারো করলাম, নিচে একটা স্ট্রেট লাইন অ্যারো করলাম, দুটো সাইডে একটা অ্যারো করলাম, হাফ এখান থেকে বার করে অ্যারো তুলে নিলাম, হাফ অ্যারো করে নিচের দিকে তুলে নিলাম। ঠিক আছে? ওরকম করে মনে করো মাঝখানে আমরা কুকিং এরিয়া করলাম, একদম উপরে দিকে করলাম রিসিভিং এরিয়া, একদম নিচের দিকে করলাম হচ্ছে সার্ভিস এরিয়া। বাঁ দিকে এরকম উপরের দিকে তুলে দিলাম হচ্ছে রিসেপশন এরিয়া, বাঁ দিকে সোজাসুজি রাখলাম হচ্ছে প্রি প্রিপারেশন এরিয়া, ভেজিটেবল এরিয়া। ডান দিকে একটু উপরের দিকে তুলে দিলাম হচ্ছে ড্রাই স্টোরেজ, ডান দিকে স্ট্রেট করে দিলাম হচ্ছে বেকারি। বুঝতে পেরেছিস? যেভাবে আরো দিয়ে দিয়ে আমরা লিখি, এভাবেও কুকিং এরিয়া করা যেতে পারে, কিন্তু আমরা সেন্টারে যেটা রাখবো হচ্ছে মেইন কুকিং এরিয়া, সেটা সবসময় সেন্টারে থাকবে, যেটা সার্কেল করেই পুরো ব্যাপারটাকে সাজাই, বা এরকম অ্যারো করে স্কোয়ার স্কোয়ার করেও সাজাই কিনা। বুঝলি? ইয়েস ম্যাম, বুঝতে পেরেছি। আমরা এই যে এতগুলো কথা বললাম, প্রত্যেকটা জিনিসেরই আমরা যেটাই করবো কিনা একটা স্কোয়ার ফিট লিমিটেশন আছে, বুঝতে পেরেছিস? একটা স্কোয়ার ফিটের লিমিটেশন আছে। তো স্কুল লাঞ্চ রুমে যদি আমরা নিই, সেটা কিন্তু স্কোয়ার ফিট সব থেকে ছোট হয়। আমরা স্কুলে লাঞ্চ রুম কত পাই, খুব ক্লোজ সিট থাকে, ছোট ছোট এরিয়ায় হয়। তারপরে হবে ক্যাফেটেরিয়া, ক্যাফেটেরিয়াটা আরেকটু বড় হয়, তারপরে আবার রেস্টুরেন্ট, তারপরে হোটেল, আর সব থেকে বড় হয় যে ইন্ডাস্ট্রিয়াল ক্যাফেটেরিয়া। নর্মাল ক্যাফেটেরিয়া যেগুলো আমরা যাই, আর ইন্ডাস্ট্রিয়াল ক্যাফেটেরিয়া কিন্তু বিশাল বড় হয়। দেখবি বড় ইন্ডাস্ট্রিয়াল যখন কাউকে ক্যাফেটেরিয়া থাকে, সেটা বিশাল একটা রুমে হয়, বিশাল বড় একটা ক্যাপাসিটি রুমে হয়। আর আমরা যেগুলো ছোট যাই কিন্তু খুব ছোট ছোট ক্যাফেটেরিয়া। ঠিক আছে? তো স্কুল লাঞ্চ রুমে হতে পারে তোর হচ্ছে 9 to 12 স্কোয়ার ফিট, ফার্স্ট ফিটের ছোট। এমনি ক্যাফেটেরিয়া তো 10 to 12 ফিট সিট অ্যারেঞ্জমেন্ট। রেস্টুরেন্ট হতে পারে 12 to 15 স্কোয়ার ফিট, হোটেল হতে পারে 14 to 16 স্কোয়ার ফিট, আর ইন্ডাস্ট্রিয়াল এরিয়া হতে পারে 16 to 18 স্কোয়ার ফিট। এগুলো পার সিট অ্যারেঞ্জমেন্ট। এগুলো একটা গাইডলাইন, মিনিমাম কিরকম হওয়া দরকার, তাহলে তোরা করতে পারবি। একটা গাইডলাইন যে আমরা তো বিভিন্ন রকম হতে পারে, হয়তো স্কুলের কিছু আমরা করলাম স্কুলের অকেশনের জন্য, তাহলে আমাদেরকে সেরকম ভাবে দেখতে হবে যে সেই জায়গাটা আছে কিনা আমাদের। আচ্ছা আচ্ছা, অন্টারপ্রেনিউর হওয়ার জন্য কি কি মানে কি কি ফিচার থাকা দরকার ভালো অন্টারপ্রেনিউর হতে গেলে? কোনো উত্তর নেই। ভালো অন্টারপ্রেনিউর হতে গেলে, একজন সাকসেসফুল গুড অন্টারপ্রেনিউর হতে গেলে তার ক্যারেক্টারিস্টিক হতে ফিচার কি হতে পারে? তার অবজেক্ট ইউনিক আইডিয়া তো ঠিক থাকতে হবে। ইউনিক আইডিয়া, মার্কেটিং সেন্স, ম্যানেজমেন্ট সেন্স, আচ্ছা
প্রথমত তাকে কনফিডেন্ট হতে হবে, সেলফ কনফিডেন্স থাকতে হবে, নাহলে কোনো কাজটাই সে শুরু করতে পারবে না। যদি সেলফ কনফিডেন্স না থাকে তাহলে সে কাজটাই শুরু করতে পারবে না। তাকে রিস্ক নেওয়ার এবিলিটি থাকতে হবে, প্রফিটও করতে পারে, লসও করতে পারে, প্রবলেমও হতে পারে, সেই রিস্ক নেওয়ার এবিলিটি থাকতে হবে। তাকে চ্যালেঞ্জে রেসপন্ড করতে হবে, কারণ প্রচুর চ্যালেঞ্জ আসবে। 100টা গ্রুপ, 100টা ম্যানেজমেন্ট কোম্পানি আছে, তার সঙ্গে চ্যালেঞ্জে দিতে হবে, নিজেকে এস্টাবলিশ করতে হবে, অনেক বেশি ফ্লেক্সিবল হতে হবে, রিজিডিটি থাকলে হবে না। নলেজ অফ মার্কেট অবভিয়াসলি থাকতে হবে, সেই প্যারামিটার, ঠিক আছে। ভার্সিটাইল, শুধু মার্কেট নলেজ না, ভার্সিটাইল নলেজ থাকতে হবে তাকে, মার্কেট নলেজ, কুকিং নলেজ, সার্ভিং নলেজ, সবকিছু নলেজ থাকতে হবে, আইডিয়া নলেজ থাকতে হবে, ঠিক আছে। প্রচন্ড বেশি এনার্জেটিক হতে হবে। আওয়াজ হচ্ছে, রিসোর্সফুল হতে হবে প্রচুর ভাবে, ঠিক আছে, এবং ক্রিটিসিজম অ্যাকসেপ্ট করার এবিলিটি থাকতে হবে। That's just a good entrepreneur quality. ঠিক আছে Ma'am, the knowledge of retail. বুঝলাম না কি বললি, বলবো মানে বিজনেস করতে গেলে যেটা লাগে রিটেল সম্পর্কে যে জ্ঞানটা। হ্যাঁ, তো মার্কেট নলেজ থাকতে হবে, তো ভার্সেটাইল নলেজ বললাম ওই জন্য। স্পেসিফিক নলেজ থাকলে হবে না, ভার্সেটাইল নলেজ থাকতে হবে, বুঝতে পারলে? ভার্সেটাইল মানে সব দিকে, কোনো স্পেসিফিক নলেজ থাকতে হবে না, তাকে ভার্সেটাইল হতে হবে, স্পেসিফিক কিছু থাকতে হবে না। আচ্ছা, মার্কেটিং এ 4P কি রে? প্রোডাক্ট, প্ল্যান, প্রাইস, প্রাইস। প্রোডাক্ট, প্রাইস, প্লেস, প্লেস, প্রমোশন, ঠিক আছে। প্রোডাক্ট, প্রাইস, প্লেস, প্রমোশন। প্রোডাক্ট হচ্ছে আমরা কি প্রোডাক্ট ইউজ করছি, কতটা টেস্ট হচ্ছে, কিভাবে কনভেনিয়েন্স কিনা প্রোডাক্টটা, কিরকম প্রাইসে পাচ্ছি, লোকালি পাচ্ছি কিনা, অ্যাভেলেন্সি কিরকম, লেবেলিং আছে কিনা, প্রপার লেবেলিং আছে কিনা, লেবেলিং গুলো পড়বি, আইএসও মার্ক ওইগুলো পড়বে কিন্তু, আগমার্ক, আইএসও মার্ক, এফএসএসআই, আচ্ছা ওইটা হচ্ছে কিনা। প্লেস হচ্ছে আমরা কোথেকে যাচ্ছি, ফুড ম্যানুফ্যাকচার কোথায় হচ্ছে, আমরা ডিস্ট্রিবিউট কোথায় করছি, রিটেলার আছে কিনা, আমরা পাচ্ছি কোথা থেকে, এটা হচ্ছে প্লেস, ঠিক আছে। ম্যাম আমরা যে ফুডের লাইসেন্স করি ওর কয়েকটা নাম থাকে না, লাইসেন্সের কত নাম থাকে না, মানে ফুড লাইসেন্স তোর কোম্পানির নামে হবে, মানে তুই যে কোম্পানি করবি সেই কোম্পানির নামে হবে, আলাদা কি লাইসেন্স হবে, আলাদা কি নাম হবে, তুই যে নাম দিবি তার সেই নামই লাইসেন্স হবে, এমনি কিছু নাম হয় না, ওরা তো কিছু করবে, তোর নামে তুই যে নামটা দিবি সেটাকেই ওরা স্ট্যাম্প করে দেবে। প্রাইস, আমরা যেগুলো কিনছি ইনগ্রেডিয়েন্ট তার কস্ট কি, যে প্যাকেজ করছি তার কস্ট কি, যে লেভেল করছি সেটার কস্ট কি, লেবারের কস্ট কি, মার্কেটিং এর কস্ট কি, শিপিং যদি করতে সেই শিপিং এর কস্ট কি, ডিস্ট্রিবিউটারের সাথে ডিসকাউন্ট কি, রিটেলারের ডিসকাউন্ট কি, সবকিছু কিন্তু মার্কেটিং সাইজের মধ্যে পড়বে, ঠিক আছে। প্রমোশনের মধ্যে হচ্ছে প্রোডাক্ট লিটারেচার, আমাদেরকে প্রোডাক্ট লিটারেচার বানাতে হবে, নাহলে আমরা কি ইউজ করছি, কিভাবে ইউজ করছি লোক বুঝতে পারবেন। পাবলিসিটি করতে হবে, অ্যাডভার্টাইজিং করতে হবে, এগুলো সব প্রমোশনের মধ্যে পড়বে। প্রমোট না করলে তো আমাদের হবে না, আমাদের পুরো ব্যাপারটা যেটা করছি সেটা প্রমোট না করলে হবে না, এই প্রমোশনটা খুব ইম্পর্টেন্ট। বুঝতে পারলি? Yes, ma'am.
আমাদেরকে বারবার প্রফিটের কথা বলা হচ্ছে, মানে যে প্রফিটটা রেখে তারপর পুরো এটা প্রফিটটা কিভাবে মানে কতটা রাখবো বা কি ওইটা একটু যদি সেটা বলেন। তোর উপর ডিপেন্ড করছে, তুই কত পার্সেন্ট রাখবি, 15% রাখবি না 10% রাখবি, সেটা তোর উপর ডিপেন্ড করছে। তো টোটাল বাজেটের সঙ্গে তুই কতটা বাজেট টার্গেট করবি। মনে কর আমার হাতে 1 লাখ টাকা বাজেট, 1 লাখ টাকা বাজেটের মধ্যে আমার 15% আমার প্রফিট হবে, মানে আমি 1 লাখ টাকা যদি বাজেট ফিক্স করি আমি অবভিয়াসলি 15,000 টাকা প্রফিট করবো। হ্যাঁ, আমি যদি 1 লাখ টাকা বাজেট করি আমার 15% হলে আমার 15,000 টাকা তো প্রফিটে হবে। তুই ভাবলি না আমি এখন প্রথমে অত প্রফিট করবো 10%, কত 10,000 টাকা প্রফিট করবো। ওকে প্রফিট প্রফিট ওর উপর ডিপেন্ড করবে। আচ্ছা, আমরা এবার ফুড সার্ভিস নিয়ে আমরা অনেকক্ষণ বলছি, কি টাইপ অফ সার্ভিস হতে পারে, ঠিক আছে। 3 ধরনের মেনলি সার্ভিস হয়, টেবল সার্ভিস, সেলফ সার্ভিস, ট্রে সার্ভিস, ঠিক আছে। টেবল সার্ভিস, সেলফ সার্ভিস, ট্রে সার্ভিস। টেবিল সার্ভিস হচ্ছে রেস্টুরেন্টে যেটা হয়ে থাকে, টেবিলে দিয়ে যায় একসাথে হচ্ছে সার্ভিস করতে থাকে, সার্ভ করতে থাকে, টেবিল সার্ভিস। সেলফ সার্ভিস হচ্ছে আমরা নিজেরা যেভাবে সার্ভিস করে নিই, বাড়িতে যেভাবে বুফেতে যেভাবে সার্ভিস করি, নিজে নিয়ে নিই, সেলফ সার্ভিস। ট্রে সার্ভিস হচ্ছে কোথায় হয় ট্রে সার্ভিস, ম্যাম কি সার্ভিস বললেন? মানে কোনো হসপিটালে হসপিটালে হয়। ভেরি গুড, ভেরি গুড, হসপিটালের ট্রে সার্ভিস হয়। ট্রে আমার সার্ভিস হোটেলের স্যুট কোথায় मैम हॉस्टले হয় তো हॉस्टले भी হয় হোটেলে যে সমস্ত ফুড বা এগুলো হয় যে কোনো স্পেশাল স্যুট গুলোতে ওগুলোতেও তো ট্রে সার্ভিস থাকে। রুম সার্ভিস। ট্রেনে ট্রেনে ট্রে সার্ভিস থাকে, এয়ারলাইন্সে থাকে, এয়ারলাইন্স। এয়ারলাইন্সের। তাহলে আমাদের টেবিল সার্ভিস, সেলফ সার্ভিস, ট্রে সার্ভিস, ঠিক আছে, 3 ধরনের সার্ভিস। বইয়ে পড়ে নেবি, বইটা অনেক ডিটেলসে আসতে তো সার্ভিস, প্লিজ এই সার্ভিসটা রিপোর্টে এখান থেকে কিন্তু প্রচুর কোয়েশ্চেন হবে। কি কি সার্ভিস হয়, সার্ভিস কিভাবে হয়, বেভারেজ কিভাবে সার্ভিস হয়, ফুড কিভাবে সার্ভিস হয়, কি করে ডেকোরেশন করা হয় ন্যাপকিন দিয়ে, টেবিল ক্লথ দিয়ে, কিভাবে কি করে হাইজিন কিভাবে মেনটেন করা হয়, ক্লোদিং কিভাবে হয়, প্যাকেজিং কিভাবে হয়, এগুলো প্লিজ একটু ডিটেলসে পড়িস। আমি কিন্তু পয়েন্টস গুলো বলছি, বইয়ে আছে, প্লিজ পড়ে নিস। আর নিজেদের যেটা পড়েছিস সেটা খুব ডিটেলসে পড়বি, সেখান থেকেই কিন্তু কোয়েশ্চেন আসবে। যে কাজটা তোরা করেছিস, যে পেনটার উপর করেছিস, যে টার্গেট গ্রুপের উপর করেছিস, যা যা করেছিস সেটার উপরে কিন্তু বেশি কোয়েশ্চেন হবে। এই রিলেটেড তুই সেটার উপর, টপিকটা তোদের উপরে থাকবে এবং রিলেটটা এই রিলেটেড থাকবে। সেখান থেকে কিন্তু বিভিন্ন রকমের সার্ভিস, বিভিন্ন রকমের খাবারে চলে যেতে পারে। মানে যারা নবমী করেছি, যারা দশমী করেছি, এখন যারা দশমী করেছি, তাদের দশমীতে এক্স্যাক্টলি কি কি খাবার হয়, এক্স্যাক্টলি আসল দশমীতে খাবারের নামগুলো কি, সেইগুলোর কি মেনু হয়। তোরা হয়তো তোদের মতো করেছিস স্কিম দিয়ে, সেটা ঠিক আছে, কিন্তু আসলে দশমীতে কি কি হয়, কত ধরনের দশমী খাবার হতে পারে, কোন কোন রিলিজিয়নে কিরকম হয়, এগুলো কিন্তু প্লিজ গুগল থেকে দেখে, নেট থেকে দেখে প্লিজ পড়ে নিস। এইগুলি কিন্তু কোয়েশ্চেন আসবে, ঠিক আছে। ম্যাম বুক থেকে কি কি পয়েন্ট কোনগুলো পড়বে একটু পয়েন্টগুলো বলে দিলে একটু ভালো। টেবিল সার্ভিস, ট্রে সার্ভিস, ফুড সার্ভিস, এগুলো পড়বি, বইয়ে আছে, ঠিক আছে। সার্ভিস বলে আছে, চ্যাপ্টারই আছে, সেখান থেকে প্লিজ দেখে নিবি। আমাদের এবার খাবার সার্ভিস, তো কি কি টাইপের সার্ভিস হলো, এবার আমাদের ফুড সার্ভিস কিভাবে হবে, কিরকম স্টাইল অফ সার্ভিস, ওটা হচ্ছে টাইপ অফ সার্ভিস। স্টাইল অফ সার্ভিসের মধ্যে পড়বে হচ্ছে সিলভার সার্ভিস, প্লেট সার্ভিস, বুফে সার্ভিস, ক্যাফেটেরিয়া সার্ভিস। স্টাইল অফ সার্ভিসে কি কি বললাম, সিলভার সার্ভিস, প্লেট সার্ভিস, বুফে সার্ভিস, ক্যাফেটেরিয়া সার্ভিস। সিলভার সার্ভিসের মধ্যে কিন্তু ফ্রেঞ্চ আর ইংলিশ, রাশিয়ান সার্ভিস, আমেরিকান সার্ভিসে পড়ে, এগুলো হচ্ছে সিলভার। আমেরিকানটা পুরোপুরি সিলভার না হলেও ফ্রেঞ্চ, ইংলিশ আর রাশিয়ানটা হচ্ছে সিলভার সার্ভিসের মধ্যে পড়বে, ঠিক আছে। পিওরলি সিলভার সার্ভিস পড়ে হচ্ছে তো ইংলিশ আর রাশিয়ান, ফ্রেঞ্চটা
কিছুটা তোর সিলভার সার্ভিস, আর আমেরিকানও পার্শিয়াল সিলভার সার্ভিসের মধ্যে পড়ে। প্লেট সার্ভিস, এই সিলভার সার্ভিস কিছুই না, যেভাবে ওয়েটাররা কিছু কিছু স্টাইলে দেয়, যেরকম তোর মানে ফ্রেঞ্চ সার্ভিসে তোর হচ্ছে যে তোর ফর্ক, মানে কি বলবো, তোর বাটার নাইফ আর ফর্ক একদিকে থাকে, ঠিক আছে, আরেক দিকে তোর হচ্ছে থাকে হচ্ছে তোর ইয়ে নাইফ। এটা হচ্ছে ফ্রেঞ্চ সার্ভিসের মধ্যে পড়ে। একদম উপরে থাকবে তোর, একদম উপরের দিকে থাকবে হচ্ছে তোর ওয়াইন গ্লাসেস, ঠিক আছে, প্লেটের ঠিক মাঝখানে ন্যাপকিন ভাঁজ করা থাকবে, এগুলো হচ্ছে ফ্রেঞ্চ সার্ভিসের মধ্যে পড়বে। হ্যাঁ, এই ফ্যামিলি সার্ভিসে যেরকম ওরকম হয় না। ফ্যামিলি সার্ভিসে কিন্তু আমাদের নাইফ স্পুন একদিকে থাকে, ফর্কটা বাঁ দিকে থাকে, আমরা দেখবি বাঁ দিকে ফর্ক, বাঁ হাতে নাইফ, এটা কিন্তু ফ্যামিলি সার্ভিস। ফ্রেঞ্চে কিন্তু ফর্ক এবং বাটার নাইফ বাঁ দিকে থাকে, শুধু স্পুন, মানে স্পুন থাকবে ওপরের দিকে। যদি স্পুন ইউজ হয় তাহলে ওপরের প্লেটের ওপরের দিকে থাকবে, ফর্ক গুলো সব বাঁ দিকে থাকবে, নাইফ তোর ডান দিকে থাকবে, ঠিক আছে, স্পুনও ডান দিকে থাকবে, আর ওপরের দিকে থাকবে তোর হচ্ছে এমনি স্টিল স্পুন বা এরকম কিছু থাকবে, বা ডেজার্ট ফর্ক, এগুলো তো টেবিলের ওপরের দিকে থাকবে। ডান দিকে ঠিক ওপরে থাকবে তোর হচ্ছে ওয়াইন গ্লাস। এই স্টাইল, এটা হচ্ছে পুরোপুরি ফ্রেঞ্চ সার্ভিস, ঠিক আছে। কি বাবা, ঠিক আছে, এইরকম তোরা ডিটেলসে পড়ে নিবি, বিভিন্ন স্টাইলের সার্ভিস হয়, কিরকম কি কোনটা সার্ভিস হয়। আমেরিকান সার্ভিসে কিন্তু প্লেট থাকে না, শুধু স্পুন আর ইয়েগুলো দেওয়া থাকে, প্লেটটা নিয়ে আসে তারপর রাখি। আর ইয়ে ফ্রেঞ্চ সার্ভিসে প্লেট থাকে, প্লেট থেকে ন্যাপকিন ভাঁজ করা থাকে, ওখান থেকে তুলে ওখান থেকে ওয়েটার